প্রায় এক শতক ধরে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি জাহির করে রেখেছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দশকের পর দশক ধরে বন্ধু থেকে শত্রু হচ্ছে, আবার শত্রু থেকে বন্ধু হচ্ছে। এসব কিছুর কেন্দ্রে সবসময় যুক্তরাষ্ট্রকে দেখা যায়। কূটনীতি, চুক্তি, আবার কখনো কখনো সামরিক শক্তি প্রয়োগ করে বিশ্বের এই প্রান্তে যুক্তরাষ্ট্র নিজের দৃঢ় অবস্থান ধরে রেখেছে। কিন্তু কেন? এশিয়ার পশ্চিমাঞ্চল থেকে আফ্রিকার উত্তর জুড়ে বিস্তৃত মধ্যপ্রাচ্য একটি সম্পদ সম্পন্ন অঞ্চল। বিশ্ব মানচিত্রে এর কৌশলগত অবস্থানের কারণে এটি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌদি আরবের পূর্বাঞ্চল দাহরানে 1938 সালে ক্যালিফোর্নিয়ার মালিকানাধীন একটি তেলের কূপ খনন করা হয়েছিল, যা কিছুদিন পরে বিশ্বের পেট্রোলিয়ামের বৃহত্তম উৎসে পরিণত হয়। তেল বিশ্ব অর্থনীতির ভিত্তি হয়ে উঠেছে, এজন্য তেলের কৌশলগত গুরুত্বও অনেক। 1945 সালে আমেরিকানরা দাহরানে একটি বিমান ঘাঁটি তৈরি করেছিলেন, যা মধ্যপ্রাচ্যে প্রথম মার্কিন ঘাঁটি। অনেকেই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তেলের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, কিন্তু তেলের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে স্বয়ংসম্পূর্ণ। তার মধ্যপ্রাচ্য থেকে এই তেলের প্রয়োজন নেই। 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী। উৎপাদনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবের চেয়ে 30% বেশি তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র। এটি আসলে অন্যান্য দেশ কে কতটা তেল পাবে সেটা নিয়ন্ত্রণেরও বিষয়, এবং যে পশ্চিমা দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয় তাদের ক্ষেত্রে এবং চীনের মতো একটি কৌশলগত প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রেও প্রযোজ্য, যারা মধ্যপ্রাচ্য থেকে তেলের উপর নির্ভর করে। এই তরল স্বর্ণ ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকান অস্ত্র নির্মাতাদের জন্য একটি মূল বাজার। 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সরকারের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে $238 বিলিয়ন আয় করেছে, যা সেই বছর পুরো বিশ্বের অস্ত্র বিক্রির 40% বেশি। আমার মনে হয় উপসাগরীয় দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে চাইলে খুব সহজভাবেই ব্যাখ্যা করা যায়। যেমন এক কথায় বলা যেতে পারে এটা টাকার সম্পর্ক। অস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব বিস্তার করেছে। ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সাহায্যের বৃহত্তম অংশ পেয়ে আসছে, যা বেড়ে চলেছে। এর বেশিরভাগই এখন শুধুমাত্র মার্কিন সামরিক সরঞ্জাম কেনার জন্যই ব্যবহার করা হয়। এই জোট কৌশলগত শক্তির। ফলে এই অঞ্চলে সত্যিকারের প্রভাব বিস্তার করতে মার্কিনীদের বন্ধুর প্রয়োজন। কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুর ভাটা পড়েছে। কিছু জোটের ক্ষেত্রে বন্ধুত্বের চেয়ে আনুষ্ঠানিকতাই বেশি, যেমন তুরস্ক একটি ন্যাটো সদস্য, তাই তাত্ত্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুরস্ককে রক্ষা করতে হবে যদি এটি কখনো আক্রমণের শিকার হয়। কিছু মিত্র আবার এই অঞ্চলে ক্ষমতার লড়াই থেকে বেরিয়ে এসেছে। মধ্যপ্রাচ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের প্রধান যুদ্ধের মঞ্চ। রাশিয়া 21 শতকে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্যভাবে হস্তক্ষেপ করেছে এবং সিরিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। রাশিয়া এমন একটি দেশে পরিণত হয়েছে যে আপনি যদি স্বৈরাচারী শাসক হন, আপনি আপনার সুবিধার্থে তাদের উপর নির্ভর করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করে, যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী শক্তি এসে পূরণ করে। এক্ষেত্রে রাশিয়া সেটি করেছে। আমি ইসরায়েলে শুধু একটি বার্তাই নিয়ে এসেছি, ইসরায়েল একা নয়। ইসরায়েলকে আমেরিকা যেভাবে সহায়তা করছে তা অতুলনীয় এবং 1948 সালে রাষ্ট্রের সৃষ্টির পর থেকেই তা হয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ অনুভব করে এবং এটি অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা এবং পরবর্তী পরিস্থিতির জন্যই। বিশেষ করে নতুন জাতি ঘোষণার মাত্র 11 মিনিট পরে রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ইসরায়েলকে একটি বৈধ ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম ব্যক্তি ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে ইহুদি জনগণকে রক্ষা করার অধিকার তাদের রয়েছে, যাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের মধ্যপ্রাচ্যে একটি স্বদেশ থাকবে। আমেরিকান রাষ্ট্রপতিরাও তাদের তথাকথিত বিশেষ সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একই মূল্যবোধের কথা বলেন। তবে এই বিশেষ সম্পর্ক শুধু মূল্যবোধের মধ্যেই সীমাবদ্ধ নয়। 90-এর দশকের গোড়ার দিক থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র।
এবং সব নাটকীয় উত্থান পতন সত্ত্বেও ভবিষ্যতে এর যদি কোনো মীমাংসা হয় তা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতে করা হবে। তবে এটা শুধু ইসরায়েল ও সৌদি আরবের বিষয় নয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাতার, বাহরাইন এবং মিশরের মতো দেশের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটি কল্পনা করা কঠিন হতে পারে, কিন্তু বিংশ শতকের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এই অঞ্চলে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করেছিল। তবে 1953 সালে সিআইএর পরিকল্পিত একটি অভ্যুত্থান হয়, যা ইরানের প্রথম গণতান্ত্রিক নির্বাচিত নেতা মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করেছিল। বামপন্থী জাতীয়তাবাদী সোভিয়েত প্রভাব কমিউনিস্ট পার্টিগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছিল তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের ওপর বিশাল প্রভাব ফেলেছিল। তবে 1979 সাল থেকে যখন রক্তক্ষয়ী বিপ্লবের পর ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র হয়ে ওঠে, তখন থেকে এই দুই রাষ্ট্র শত্রুতে পরিণত হয়। যুক্তরাষ্ট্র এবং এর আঞ্চলিক প্রভাবের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। তবে আসল চিত্রটি এর চেয়ে আরও জটিল। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধে নানা ভূমিকা পালন করেছে, তবে বিশেষজ্ঞদের মতে একটি যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমেরিকান এবং জোট বাহিনী ইরাককে নিরস্ত্র করতে, তার জনগণকে মুক্ত করতে এবং বিশ্বকে মারাত্মক বিপদ থেকে রক্ষা করতে সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়ে রয়েছে। যদি আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমি 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্যকে সাথে নিয়ে ইরাক আক্রমণকে আধুনিককালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। 2001 সালে আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমাদের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং এর লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায় মধ্যপ্রাচ্য। আল কায়দা থেকে শুরু, তবে এখানেই এর শেষ নয়। প্রেসিডেন্ট বুশ দাবি করেছিলেন যে তথাকথিত ব্যাপক বিধ্বংসী মরণাস্ত্র খুঁজে বের করা, সন্ত্রাসী সংগঠন আল কায়দাকে দমন করা এবং ইরাকি জনগণকে সাদ্দাম হোসেনের শাসন থেকে মুক্ত করার জন্য ইরাকে সামরিক অভিযান চালানো হয়েছিল। তবে 11 সেপ্টেম্বরের হামলার পেছনে থাকা গোষ্ঠী আল কায়দা ইরাকের নয়, বরং তারা আসলে আফগানিস্তানের ছিল। এবং এটা কখনোই প্রমাণিত হয়নি যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র ছিল। বলতে গেলে ইরাক দখল একটি বিরাট ভুল কাজ ছিল। 2007 সালে দখলের চূড়ান্ত সময় এই অঞ্চলে প্রায় 1 মিলিয়ন মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছিল। 2003 সালে ইরাক আক্রমণের একটি প্রধান পরিণতি হল এটি আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ছড়িয়ে দিয়েছিল, শুধুমাত্র ইরাকেই নয়, বরং পুরো অঞ্চলে। ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করার মাত্র 3 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র একটি জোটের নেতৃত্বে আবার ফিরে আসে স্বঘোষিত ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে, যা মার্কিন আক্রমণের পর সৃষ্ট অবস্থা থেকে তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে সৈন্য মোতায়েন করার ব্যাপারে আমেরিকান নাগরিকদের মধ্যে আগ্রহ কমে গেছে। মূলত এ কারণেই যুক্তরাষ্ট্র বর্তমানে দূরনিয়ন্ত্রিত যুদ্ধের উপায়গুলো উন্নয়ন করছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রযুক্তিতে বিশাল সম্পদ বিনিয়োগ করছে। এরপরও যুক্তরাষ্ট্র এখনও এই অঞ্চলের অনেক দেশে উপস্থিতি বজায় রেখেছে। কিছু উপসাগরীয় রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার হুমকির মুখে সাহায্যকারী হিসেবে কাজ করছে। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং সুয়েজ খাল সহ কৌশলগত বিশ্বের শিপিং লেনের আবাসস্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর মার্কিন হস্তক্ষেপ সত্ত্বেও ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোয় আক্রমণ করেছিল, যার ফলে অনেককে আফ্রিকা হয়ে চলাচল করতে হয়েছে, যা অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্ব অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব তার বলে দেশটি মনে করে। এবং এ কারণেই কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়া অনেকে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ চিন্তা করতে পারেন না। তবে অনেকেই মনে করেন শেষ পর্যন্ত এসব কিছুই একটি জিনিসের জন্য, ক্ষমতা। আমি একটা কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। বিংশ শতাব্দী থেকে সমগ্র বিশ্ব ব্যবস্থাই এমন, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রভাবশালী অবস্থান নিশ্চিত করার চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছাড়া মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিকল্পনা করা অসম্ভব। বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তায় অবদান রাখার দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের।